সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই সুস্থ রয়েছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আমরা তোমাদেরকে নিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হব। অন্তত সেই কয়টা দিন তোমাদের পড়ালেখা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই অনলাইন ভিত্তিক এই পড়ালেখার আয়োজন। আমি জানি এই পদ্ধতিটা তোমাদের জন্য ততটা ইফেক্টিভ নয়, কারণ অনেকের হয়তো অ্যান্ড্রয়েড সেট নেই, আবার মেগাবাইটের সমস্যা, আবার তোমরা তোমাদের সমস্যাগুলো তুলতে পারছো না। কিন্তু কি করবা, এই পরিস্থিতিতে আমার মনে হয় নাই মামার চেয়ে কানা মামা ভালো। অর্থাৎ তোমরা যতটুকুই শিখতে পারো তোমরা সেটা চেষ্টা করবে। আজ আমি পরিমাণগত রসায়নের উপর 10ম ক্লাস নিব। দেখো, গত দুটি ক্লাসে আমি তোমাদেরকে অ্যাসিড ক্ষারক টাইট্রেশন শিখিয়েছি, আবার নির্দেশকের ক্রিয়া কৌশলটাও শিখিয়েছি। এই ক্লাসটিতে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক নির্বাচন। অর্থাৎ একটা অ্যাসিড ক্ষারক টাইট্রেশন প্রক্রিয়ায় কোন নির্দেশকটা উপযোগী হবে। যে কোনো নির্দেশক নিলেই কি হবে? অবশ্যই না। একটা অ্যাসিড ক্ষারক টাইট্রেশনে কোন নির্দেশক উপযুক্ত হবে সেটা মূলত নির্ভর করে অ্যাসিড এবং ক্ষারকের প্রকৃতির উপর। অর্থাৎ অ্যাসিডটা কি তীব্র অ্যাসিড না মৃদু অ্যাসিড, ক্ষারকটা কি তীব্র ক্ষারক না মৃদু ক্ষারক। এই নির্দেশক নির্বাচনের উপর ভিত্তি করে অ্যাসিড ক্ষারক টাইট্রেশন বিক্রিয়াকে 4টি ভাগে ভাগ করা যায়। দেখো, 1 নাম্বার, তীব্র অ্যাসিডকে তীব্র ক্ষারক দ্বারা টাইট্রেশন। 2 নাম্বার, তীব্র অ্যাসিডকে মৃদু ক্ষারক দ্বারা টাইট্রেশন। 3 নাম্বার, মৃদু অ্যাসিডকে তীব্র ক্ষারক দ্বারা টাইট্রেশন। 4 নাম্বার, মৃদু অ্যাসিডকে মৃদু ক্ষারক দ্বারা টাইট্রেশন। এই 4টি প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন নির্দেশক প্রয়োজন হবে। আচ্ছা, যাই হোক, এই ক্লাসটিতে আমি তোমাদেরকে তীব্র অ্যাসিডকে তীব্র ক্ষারক দ্বারা টাইট্রেশনের ক্ষেত্রে কোন নির্দেশক উপযুক্ত হবে সে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখো, যে তীব্র অ্যাসিড বলতে কাদেরকে বোঝায়? নিশ্চয়ই তোমরা জানো তীব্র অ্যাসিডের মধ্যে রয়েছে সালফিউরিক অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এরা মূলত তীব্র অ্যাসিড। আবার তীব্র ক্ষারকের মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরা হলো তীব্র ক্ষারক। তাহলে এদের যে কোনো একটা তীব্র অ্যাসিডকে এদের যে কোনো একটা তীব্র ক্ষারক দ্বারা টাইট্রেশনে কোন নির্দেশক উপযুক্ত হবে, তোমরা যদি এই ক্লাসটি করো আমার মনে হয় সে বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে এবার ধরা যাক এই সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ তীব্র ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা এই তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা হচ্ছে। অর্থাৎ তীব্র ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা হচ্ছে। অ্যাসিড ক্ষারক টাইট্রেশন ক্লাসে তোমরা এই বিষয়টা দেখেছো যে কিভাবে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা প্রমাণ দ্রবণ ব্যবহার করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা নির্ণয় করা হয়েছে এবং সে পদ্ধতিটা ছিল টাইট্রেশন পদ্ধতি। এখন আমরা দেখব এই ধরনের টাইট্রেশনে কোন নির্দেশকটা উপযুক্ত হবে। হ্যাঁ, তাহলে তীব্র ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা হচ্ছে। এই ক্ষেত্রে সাধারণত কনিক্যাল ফ্লাক্সে এই তীব্র অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নেওয়া হয়। আর বুরেটে সাধারণত এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা নেওয়া হয়। অর্থাৎ তীব্র ক্ষারক দ্রবণটা আমাদের বুরেটে আর তীব্র অ্যাসিড দ্রবণটা এই কনিক্যাল ফ্লাক্সে দিয়ে ফোটায় এই ক্ষার দ্রবণটা ফেলে টাইট্রেশন করা হয়। আর এই ক্ষেত্রে কোন নির্দেশকটা উপযুক্ত হবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, তাহলে দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা হচ্ছে।
আর তোমরা নিশ্চয়ই জানো নির্দেশক কি, তোমরা আগের ক্লাস থেকে সেটা অবশ্যই জেনেছো। অর্থাৎ নির্দেশক হলো একটা দুর্বল জৈব অ্যাসিড বা জৈব ক্ষারক যা তার বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ সেটা নির্দেশ করে। আর প্রতিটা নির্দেশকের বর্ণ পরিবর্তনের একটা নির্দিষ্ট পিএইচ সীমা রয়েছে, যে সীমার নিচে ওই নির্দেশকটা অম্লীয় দ্রবণের বর্ণ আর ওই সীমার উপরে নির্দেশকটা ক্ষারীয় দ্রবণের বর্ণ প্রদর্শন করে থাকে। এই অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের তুল্যতা বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে অ্যাসিডটা ক্ষারক দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যাবে সেটাই হলো তুল্যতা বিন্দু। তাহলে এই অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের তুল্যতা বিন্দুতে যে নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তিত হয়ে যাবে সেটি হবে ওই টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক। এখন এক্ষেত্রে প্রশমন রেখা হতে কোন নির্দেশকটা উপযুক্ত হবে সেটা সহজে নির্বাচন করা যায়। প্রশমন রেখাটা আসলে কি, যে এই দ্রবণের অর্থাৎ এই মিশ্রণের পিএইচ বনাম সংযুক্ত ক্ষার বা অ্যাসিড দ্রবণের আয়তন বসিয়ে একটা লেখচিত্র অঙ্কন করলে যে লেখচিত্র পাওয়া যায় বা যে রেখা পাওয়া যায় সেটাকেই বলা হয় প্রশমন রেখা। আর এই প্রশমন রেখা পর্যবেক্ষণ করে সহজেই এই টাইট্রেশনে কোন নির্দেশক উপযুক্ত হবে সেটা অবশ্যই সঠিকভাবে নির্বাচন করা যায়। তাহলে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু একটা তীব্র ক্ষারক, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু একটা তীব্র অ্যাসিড। কাজেই এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হয় সেই লবণের কিন্তু কোনো আর্দ্র বিশ্লেষণ ঘটে না। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আসলে কি, যে কোনো পদার্থের সাথে পানির বিক্রিয়া, আর পানি বিক্রিয়া করার সময় যদি পানি দুই ভাগে ভাগ হয়ে যায়, H+ এবং OH- আকারে ভাগ হয়ে ওই পদার্থটার সাথে যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াটাই হলো আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। তাহলে এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের কিন্তু কোনো আর্দ্র বিশ্লেষণ ঘটে না, অর্থাৎ সেটা আর পানি দ্বারা বিশ্লেষিত হয় না। একটু খেয়াল করো যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছিল তীব্র ক্ষারক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছিল তীব্র অ্যাসিড। এদের বিক্রিয়ায় মূলত লবণ তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এরা কিন্তু পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, আয়নিক অবস্থায় থাকে এবং পানি তৈরি হয়, পানিটা লিকুইড। তাহলে তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ আর পানি তৈরি হয়, কিন্তু এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ দেখতে পাচ্ছ এটা কিন্তু আর পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয় না, অর্থাৎ এটা আয়নিক অবস্থায় দ্রবণের মধ্যে থেকে যায়। এই কারণে তুল্যতা বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে অ্যাসিডটা ক্ষার দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত হয় সেই বিন্দুতে দ্রবণটা নিরপেক্ষ হয়ে যায়। ফলে তুল্যতা বিন্দুতে দ্রবণের পিএইচ মান, অর্থাৎ দ্রবণের পিএইচটা 7.0 হয়, অর্থাৎ 7 হয়, কারণ নিরপেক্ষ দ্রবণের পিএইচ হলো 7। আর এই ক্ষেত্রে যে প্রশমন রেখাটা পাওয়া যায় সেই লেখটা আমি একটু তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। একটু লক্ষ্য করো যে এই ক্ষেত্রে লেখ চিত্রটা কিরূপ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর সংযুক্ত ক্ষার দ্রবণের আয়তন নিব। সংযুক্ত ক্ষার দ্রবণের আয়তন, এটা মিলিলিটার। অর্থাৎ বুড়ের থেকে যেটা ফোটায় ফেলা হচ্ছে সেটার আয়তনটা এক্স অক্ষ বরাবর নিতে হবে। যেহেতু ক্ষারটা বুড়েটে নেওয়া হয়েছে অতএব এই ক্ষার দ্রবণটাকে এক্স অক্ষ বরাবর বসাবো, সংযুক্ত ক্ষার দ্রবণের আয়তন। আর ওয়াই অক্ষ বরাবর এই মিশ্রণের পিএইচ, অর্থাৎ কনিক্যাল ফ্লাক্সে ক্ষার ফোটায় ফেলার পর যে দ্রবণটা হচ্ছে সেই দ্রবণের পিএইচটা আমি বসাবো ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ মিশ্রণের পিএইচ এটা ওয়াই অক্ষ বরাবর, আর সংযুক্ত ক্ষার দ্রবণের আয়তন এক্স অক্ষ বরাবর। এটা 0 বিন্দু, এটাকে ধরে নিচ্ছে এটা 5, এটা 10, এটা
15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40, অর্থাৎ মিলিলিটার এককে। আর ওয়াই অক্ষ বরাবর মিশ্রণের পিএইচটাকে আমি একটু ধরে নিচ্ছি, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, এটা 12, এটা 14, যেহেতু পিএইচ এর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 14। এবার এক্স অক্ষ বরাবর সংযুক্ত ক্ষার দ্রবণের আয়তন আর ওয়াই অক্ষ বরাবর মিশ্রণের পিএইচ। আর এই তীব্র অ্যাসিডকে তীব্র ক্ষারক দ্বারা টাইট্রেশনের ক্ষেত্রে দেখা যায় 0.1 মোলার দ্রবণের ক্ষেত্রে 0.1 মোলার দ্রবণের ক্ষেত্রে এই অর্থাৎ দ্রবণের বা মিশ্রণের পিএইচটা এটা হঠাৎ করে তুল্যতা বিন্দুতে 3.1 থেকে 9.7 পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ 0.1 মোলার দ্রবণের ক্ষেত্রে ঠিক তুল্যতা বিন্দু অতিক্রমণের সময় এই দ্রবণের পিএইচ মান হঠাৎ করে 3.1 থেকে 9.7 পরিবর্তিত হয়ে যায়। আর এটা অঙ্কনের সুবিধার্থে আমি ধরে নিচ্ছি যে ঠিক 25 মিলিলিটার ক্ষার দ্রবণ যদি এই অ্যাসিড দ্রবণের মধ্যে পড়ে তাহলে অ্যাসিডটা সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যায়, অর্থাৎ তুল্যতা বিন্দু পাওয়া যায়। অর্থাৎ 25 মিলিলিটার ক্ষার দ্রবণ যোগ করলে এই অ্যাসিডটা সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যায়। তার মানে বুঝতে পারছো যে 25 মিলিলিটার দিলে তুল্যতা বিন্দু পাওয়া যায়। এটাকে স্ট্যান্ডার্ড আমি ধরে নিচ্ছি, অর্থাৎ অঙ্কনের সুবিধার্থে এই 25 মিলিলিটারকে আমি তুল্যতা বিন্দু ধরে নিচ্ছি। তাহলে অঙ্কনের সুবিধার্থে এখানে একটা ডট ডট দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় লক্ষ্য করো যে ঠিক তুল্যতা বিন্দু অতিক্রমণের সময় দ্রবণের পিএইচ মান 3.1 থেকে 9.7 পরিবর্তিত হয়ে যায়। অতএব এই দুটো বিন্দু পিএইচ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমি একটু চিহ্নিত করি। 3.1 দেখো এটা 2, এটা 4, তাহলে 3 হবে এর মাঝামাঝি, তাহলে তার চেয়ে একটু বেশি হচ্ছিল 3.1। এটা আমি একটু ডট ডট দিয়ে চিহ্নিত করছি, অর্থাৎ এই বিন্দুটাকে টাচ করেছে। 9.7টাকে যদি একটু চিহ্নিত করি তাহলে এটা 8, এটা 10, তাহলে 9 মাঝামাঝি 9.7 মানে 10 এর সাথে একটু নিচে, এইটা হচ্ছে আমাদের 9.7, অর্থাৎ এটা 9.7 এটা, আর এটা হলো 3.1। এটা জাস্ট অঙ্কনের সুবিধার্থে আমি একটু আইডেন্টিফাই করে নিচ্ছি। এবার তাহলে লক্ষ্য করো যে এই যে ক্ষার দ্রবণটা অ্যাসিডের মধ্যে ফেলা হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু বসানো হয়েছে এই মিশ্রণের পিএইচ। তাহলে শুরুতে দেখো এটা কিন্তু অম্লীয় দ্রবণ অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে নিশ্চয়ই পিএইচ মান কিন্তু অনেক কম হবে, অর্থাৎ 2 এরও অনেক কম হবে। ধরা যাক এটা বিন্দু। এবার এর মধ্যে ক্ষার দ্রবণটা ফেলা হচ্ছে, তাহলে ক্ষার দ্রবণ যখন 5 মিলিলিটার পড়ছে তখন মনে করো পিএইচ মানটা একটু বাড়বে, কারণ এই অ্যাসিডটা ক্ষার দ্বারা প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ দ্রবণে অ্যাসিড কমে যাবে, অর্থাৎ পিএইচ মান আস্তে আস্তে বাড়া শুরু করবে। তাহলে এভাবে বাড়তে বাড়তে ঠিক যখন প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ যখন 25 মিলিলিটার এই 25 মিলিলিটার ক্ষার দ্রবণটা পড়বে, অর্থাৎ এই অ্যাসিডটা ক্ষার দ্বারা প্রশমিত হয়ে যাবে, সেই মুহূর্তে দ্রবণের পিএইচটা দেখো হঠাৎ করে 3.1 থেকে 9.7 পরিবর্তিত হয়ে যাবে। তার মানে এই লেখটা যদি আঁকি দেখো আস্তে 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 এভাবে বাড়বে, এবং এই বাড়াটা কিন্তু খুব স্লো মোশন, ধীর গতিতে। এখান থেকে হঠাৎ করে পিএইচ মান 3.1 থেকে 9.7 হয়ে যাবে, তার মানে এটা কিন্তু সোজা হবে। এরপর আবার দেখা যাচ্ছে ক্ষার দ্রবণ ফেললে আবার পিএইচ মান আস্তে আস্তে বাড়ে, অর্থাৎ লেখটা এই ধরনের হয়ে যাবে। তাহলে এই ধরনের আমরা লেখচিত্রটি পাবো। অর্থাৎ বিষয়টা হলো ঠিক তুল্যতা বিন্দুতে ধরা যাক 25 মিলিলিটার ক্ষার দ্রবণ লেগেছে, ঠিক তার পূর্ব মুহূর্তে অর্থাৎ যখন 24.999 মিলিলিটার ক্ষার দ্রবণ দেওয়া হয়েছে তখন দ্রবণের পিএইচ ছিল 3.1, আর ঠিক 25 মিলিলিটারে দ্রবণের পিএইচ অর্থাৎ নিরপেক্ষ বিন্দু অর্থাৎ 7, আর ঠিক যখন 25.000
মিলিলিটার, অর্থাৎ 25 এর থেকে খুবই সামান্য বেশি, তখন দ্রবণের পিএইচ হয়ে গেছে 9.7। 9.7। দেখো এই 24.999, 25.001 এটা কিন্তু খুবই কাছাকাছি, এদের মধ্যে খুব ব্যবধান নেই। অর্থাৎ এই তুল্যতা বিন্দুতে এই কারণে হঠাৎ করে 3.1 থেকে 9.7 এ পরিবর্তিত হয়ে গেছে। তাহলে এই যে প্রশমন রেখা, এই প্রশমন রেখা পর্যবেক্ষণ করে সহজেই কিন্তু উপযুক্ত নির্দেশকটা নির্বাচন করা যাবে। অর্থাৎ প্রশমন বিন্দুতে পিএইচ কিন্তু এক্ষেত্রে পাচ্ছি 7। প্রশমন বিন্দুতে পিএইচটা হচ্ছিল 7টা। এখন দেখো যে সকল নির্দেশক এই পিএইচ সীমার মধ্যে, অর্থাৎ 3.1 থেকে 9.7 এই পিএইচ সীমার মধ্যে বর্ণ পরিবর্তন করে, সে সকল নির্দেশকই হবে এই ধরনের টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো যে সকল নির্দেশক এই পিএইচ সীমার মধ্যে বর্ণ পরিবর্তন করে তারাই হবে এই ধরনের টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক। দেখো এখানে একটা চার্ট দিয়েছি, এখানে কয়েকটি নির্দেশক দেওয়া হয়েছে। মিথাইল অরেঞ্জ এর বর্ণ পরিবর্তনের পিএইচ সীমাটা হলো 3.1 থেকে 4.4। মিথাইল রেড 4.2 থেকে 6.3। ফিনপ্থলিন 8.2 থেকে 9.8। যদি মিথাইল অরেঞ্জটা ব্যবহার করা হয় এই ক্ষেত্রে, তাহলে দেখো যে এর রেঞ্জ 3.1 থেকে 4.4, এটা কিন্তু এর মধ্যে পড়ে গেছে, এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে। তার মানে এরকম কোথাও এই মিথাইল অরেঞ্জটা তার বর্ণ পরিবর্তন করবে। হ্যাঁ, তার মানে মিথাইল অরেঞ্জকে যদি এই ক্ষেত্রে নির্দেশক হিসেবে ব্যবহার করতাম, তাহলে এটা যেহেতু অম্লীয় দ্রবণের মধ্যে, অর্থাৎ অম্লীয় দ্রবণের মধ্যে এটা গোলাপি লাল কালার দিত, আর তুল্যতা বিন্দু অতিক্রমণের সাথে সাথে এইটার কালার হয়ে যেত হলুদ। তার মানে এই গোলাপি লাল থেকে প্রশমন বিন্দুতে এটা হয়ে যেত হলুদ কালার। যদি মিথাইল রেডটা ব্যবহার করতাম, এটাও দেখো 4.2 থেকে 6.3, এটাও কিন্তু এই সীমার মধ্যে রয়েছে। তার মানে মিথাইল রেডকেও ক্ষেত্রে ব্যবহার করা যাবে, মিথাইল অরেঞ্জকেও ব্যবহার করা যাবে, মিথাইল রেডকেও ব্যবহার করা যাবে। যদি মিথাইল রেডকে ব্যবহার করি, তাহলে আমাদের এই অম্লীয় দ্রবণে এটার কালার থাকবে লাল, আর তুল্যতা বিন্দু অতিক্রমের সাথে সাথে, অর্থাৎ প্রশমন বিন্দুতে হঠাৎ করে কালার হয়ে যাবে হলুদ। অর্থাৎ এটাকেও ব্যবহার করা যাবে। যদি ফিনপ্থলিনকে ব্যবহার করা হয়, দেখো এর পিএইচ সীমাটা হলো 8.2 থেকে 9.8, অবশ্যই এই সীমার মধ্যে আছে। অর্থাৎ ওটাকে ব্যবহার করলেও সেক্ষেত্রে দেখা যাবে যে অম্লীয় দ্রবণে ফিনপ্থলিনটা আমাদের বর্ণহীন, আর তুল্যতা বিন্দু অতিক্রমণের সাথে সাথে কালারটা হয়ে যাবে গোলাপি লাল বা লালচে বেগুনি। তার মানে ফিনপ্থলিনকেও ব্যবহার করা যাবে, কারণ তিনটা নির্দেশকেরই এই বর্ণ পরিবর্তনের পিএইচ যে পরিসর বা সীমা, সেটা এই পরিসরের মধ্যে রয়েছে। এই কারণে তিনটাকে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে যেটাই ব্যবহার করো সেটাই আমাদের সঠিক ফলাফল দিবে। আমি আশা করছি তোমরা এই তীব্র অ্যাসিডকে তীব্র ক্ষারক দ্বারা টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক নির্বাচনটা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিপিট করছি, তোমরা একটু মনোযোগ দাও। প্রথমে আমি বললাম যে এক্ষেত্রে হলো এই তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তীব্র ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করা হচ্ছে। তাহলে প্রথমে আমরা একটু নির্দেশকের পরিচয় দেব, অর্থাৎ বলবো নির্দেশক হলো দুর্বল জৈব অ্যাসিড বা জৈব ক্ষারক, যা তার বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ তা নির্দেশ করে। প্রতিটি নির্দেশকের বর্ণ পরিবর্তনের একটা নির্দিষ্ট পিএইচ সীমা রয়েছে, যার নিচে সেটা অম্লীয় দ্রবণের বর্ণ, আর ওই সীমার উপরে সেটা ক্ষারীয় দ্রবণের বর্ণ প্রদর্শন করে। আর অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের তুল্যতা বিন্দুতে, অর্থাৎ অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের তুল্যতা বিন্দুতে যে নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তিত হয়ে যায়, সেটি হবে ওই টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক। আর অ্যাসিড ক্ষারক টাইট্রেশনে সংযুক্ত ক্ষার দ্রবণের আয়তন বা সংযুক্ত অ্যাসিড দ্রবণের আয়তন বনাম মিশ্রণের পিএইচ এর লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায়, সেই রেখাকে বলা হয় প্রশমন রেখা। আর এই প্রশমন রেখা পর্যবেক্ষণ করে সহজেই উপযুক্ত নির্দেশকটা নির্বাচন করা যায়। যেহেতু এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো একটি তীব্র অ্যাসিড
এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার একটা তীব্র ক্ষারক। কাজেই এদের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হবে সেই লবণের কোনো আর্দ্র বিশ্লেষণ ঘটবে না, ফলে তুল্যতা বিন্দুতে দ্রবণটা হয়ে যাবে নিরপেক্ষ এবং মিশ্রণের পিএইচ হবে 7। এরপর এই প্রশমন লেখচিত্রটা দিবা। এক্ষেত্রে 0.1 মোলার দ্রবণের ক্ষেত্রে দেখা যায় যে তুল্যতা বিন্দু অতিক্রমণের সময় এই দ্রবণের পিএইচ মান হঠাৎ করে 3.1 থেকে 9.7 এ পরিবর্তিত হয়ে যায়। যে সকল নির্দেশক এই পিএইচ সীমার মধ্যে বর্ণ পরিবর্তন করবে তাদেরকেই এই টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক নির্বাচন করা যাবে। যেহেতু মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন এদের বর্ণ পরিবর্তনের যে পিএইচ রেঞ্জ গুলো রয়েছে এগুলো কিন্তু এই সীমার মধ্যে পড়ে, কাজেই এই টাইট্রেশনে এদের যে কোনোটিকেই ব্যবহার করা যাবে। আমি আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে কেন এই পিএইচটা দ্রবণের 3.1 থেকে 9.7 এ হয়ে গেল, এই পরিবর্তনটা হঠাৎ করে এত বেড়ে গেল কেন দ্রবণের পিএইচ? হ্যাঁ, একটু খেয়াল করো যে ঠিক প্রশমন বিন্দু, যে বিন্দুতে অ্যাসিড ক্ষার দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু দ্রবণে আর কোনো অ্যাসিড থাকবে না। তখন আরেক ফোঁট ক্ষার দ্রবণ পড়ার সাথে সাথে সেটা দ্রুত বিয়োজিত হয়ে যাবে, কারণ এটা তীব্র ক্ষার, পড়ার সাথেই সেটা দ্রুত বিয়োজিত হয়ে যাবে। এই কারণেই এই দ্রবণের পিএইচ মানটা হঠাৎ করে বেড়ে যাবে, কারণ ক্ষারটা দ্রুত বিয়োজিত হবে এবং এটা যেহেতু তীব্র ক্ষার আর দ্রবণে কোনো অ্যাসিড নেই। অর্থাৎ প্রশমন বিন্দুতে অ্যাসিড শেষ হয়ে যাওয়ার পর আর ফোঁট ক্ষার বা একটু ক্ষার পড়ার সাথেই সেটা দ্রুত বিয়োজিত হবে এবং তীব্র ক্ষারক হয় এই পিএইচ মানটা হঠাৎ করে বেড়ে যাবে 3.1 থেকে 9.7। এরপর দেখো যে এরপরও তো তীব্র ক্ষার দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে পিএইচ মানটা আস্তে আস্তে বাড়ে কেন? হ্যাঁ, দেখো দ্রবণে যখন তীব্র ক্ষার আসে, এরপর যখন আরো ক্ষার একটু একটু করে দেওয়া হবে তখন সম আয়ন প্রভাবের কারণে, অর্থাৎ দ্রবণে তো ক্ষার দ্রবণ আসেই, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তো দ্রবণে বিয়োজিত অবস্থায় আসেই, অর্থাৎ এটা তো দ্রবণে আসে। এরপর যখন আরো ক্ষার দেওয়া হবে তাহলে দ্রবণের এই হাইড্রোক্সিল আয়ন তো আসেই, এটার ঘনমাত্রা বেড়ে যাবে, তখন কিন্তু এই ক্ষারটা এত দ্রুত বিয়োজিত হবে না। দ্রবণে যেহেতু ক্ষার দ্রবণ আসে, এরপর আরো ক্ষার দ্রবণ দিলে তখন সেই ক্ষারটা কিন্তু অত দ্রুত বিয়োজিত হবে না, ধীরে ধীরে বিয়োজিত হবে একটু। এই কারণেই পরবর্তীতে দ্রবণের পিএইচ মানটা একটু ধীরে ধীরে বাড়বে। আশা করছি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। আরেকটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে স্যার, এক্ষেত্রে আমাদের বুলেটে তো ক্ষার দ্রবণ নেওয়া হয়েছে আর কনিক্যাল ফ্লাক্সে অ্যাসিড দ্রবণ নেওয়া হয়েছে, যদি উল্টাটা করা হতো, অর্থাৎ কনিক্যাল ফ্লাক্সে ক্ষার দ্রবণ এবং বুলেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি টাইট্রেশন হতো না? অবশ্যই এর ক্ষেত্রেও টাইট্রেশন করা যাবে, কেন যাবে না? তাহলে সেই ক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতিটা একটু ভিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এক্স অক্ষ বরাবর বসাবো কোনটা? ক্ষার দ্রবণের আয়তন না, এক্ষেত্রে কোনটা সংযুক্ত করছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এক্স অক্ষ বরাবর বলবো সংযুক্ত এই অ্যাসিড দ্রবণের আয়তন, আর ওয়াই অক্ষ বরাবর মিশ্রণের পিএইচ। এইবার একটু লক্ষ্য করো যে আমার কনিক্যাল ফ্লাক্স আছে ক্ষার দ্রবণ, যার পিএইচ মানটা কিন্তু অনেক বেশি, কারণ ক্ষারের পিএইচ 7 বেশি, আর যেহেতু তীব্র ক্ষার সেই ক্ষেত্রে লেগটা হয়ে যাবে, অর্থাৎ এই অংশটা ঠিক থাকবে। সেই ক্ষেত্রে শুরুতে এই কনিক্যাল ফ্লাক্সের ক্ষার দ্রবণের পিএইচ মানটা কিন্তু অনেক বেশি, ধরা যাক 12 এবং 14 মাঝামাঝি এরকম কোন একটা জায়গা। এরপর যখন অ্যাসিডের মধ্যে ফেলা হবে তখন ক্ষার প্রশমিত হবে, আর ক্ষার প্রশমিত হয়ে গেলেই পিএইচ মান আস্তে আস্তে কমা শুরু করবে এবং তুল্যতা বিন্দুতে, অর্থাৎ যখন 25 মিলিলিটার অ্যাসিড সম্পূর্ণ পড়ে গেছে ঠিক সেই ক্ষেত্রে এখানে আসবে, তার মানে আস্তে আস্তে কমবে, লেখটা হবে আস্তে আস্তে এখানে, এটুক ঠিক থাকবে। এরপর যখন হঠাৎ করে 9.7 থেকে 3.1 হয়ে যাবে পরিবর্তনটা, অর্থাৎ ক্ষারের মধ্যে অ্যাসিড দ্রবণ ফেললে এই দ্রবণের পিএইচ মান আস্তে আস্তে কমবে এবং তুল্যতা বিন্দুতে হঠাৎ করে এই 9.7 থেকে 3.1 হয়ে যাবে। এরপর ক্ষার যখন সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে, আরেক ফোঁট অ্যাসিড পড়ার সাথে সাথে
সেক্ষেত্রে পিএইচ মান আবার দেখা যাবে কমা শুরু করবে এবং এটা ধীরে একটু, অর্থাৎ লেখটা এইরকম হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের এই নির্দেশক ব্যবহার করা যাবে। মিথাইল অরেঞ্জ ব্যবহার করলে এটা হবে, আর ফেনফথলিন ব্যবহার করলে সেটা, যেহেতু সীমাটা ফেনফথলিনের 8.2 থেকে 9.8, এরকম কোন এক জায়গায় ফেনফথলিন তার কালার চেঞ্জ করবে। তাহলে এটা কিন্তু আমার ঠিকই আছে। তার মানে এক্ষেত্রেও আমরা এই সকল নির্দেশকের যে কোনোটি ব্যবহার করতে পারি। তাহলে দেখো যে আমাদের এই টাইট্রেশনের অর্থাৎ কোনটাকে বুলেটে নিয়েছি তার উপর ভিত্তি করে লেখচিত্রটা। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখো বিষয়টা তোমরা বুঝতে পারো কিনা। হোমওয়ার্কটা হলো, মনে করো এটার মধ্যে আমাদের সালফিউরিক অ্যাসিড দেওয়া, আর এটার মধ্যে দেওয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে পি এবং কিউ দুটা নির্দেশক দেওয়া, যেটা এই পিএইচ সীমা, বর্ণ পরিবর্তনের পিএইচ সীমাটা দেওয়া। পি এর জন্য মনে করো দেওয়া 4.2 থেকে 6.3, 4.2 থেকে 6.3। কিউ এর জন্য দেওয়া 8.2 থেকে 9.8। এখন প্রশ্নটা হলো, এটা এ পাত্র, এটা বি পাত্র, যে উদ্দীপকের টাইট্রেশনে পি ও কিউ এর উভয়কে নির্দেশক হিসেবে ব্যবহার করা যাবে কিনা ব্যাখ্যা করুন। অর্থাৎ একটা অ্যাসিড দেওয়া, নিশ্চয়ই এটা তীব্র অ্যাসিড অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, আর একটা ক্ষার দেওয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও তীব্র ক্ষারক। তাহলে এই ধরনের টাইট্রেশনে নির্দেশক হিসেবে পি এবং কিউ এর উভয়কেই ব্যবহার করা যাবে কিনা, অর্থাৎ পি কে ব্যবহার করলেও চলবে অথবা কিউ কে ব্যবহার করলেও চলবে। তাহলে উভয়কে ব্যবহার করা যাবে কিনা, না শুধু পি কে ব্যবহার করা যাবে কিউ কে যাবে না, অথবা শুধু কিউ কে যাবে পি কে যাবে না, না দুটোকে ব্যবহার করা যাবে, এটা হলো আমাদের প্রশ্ন। অর্থাৎ উদ্দীপকের টাইট্রেশনে পি এবং কিউ এর উভয়কে নির্দেশক হিসেবে ব্যবহার করা যাবে কিনা ব্যাখ্যা করো। বিশেষ করে উচ্চতর দক্ষতামূলক একটা প্রশ্ন এই ধরনের সেট হয়। তাহলে আশা করছি এই প্রশ্নটার অ্যান্সার তোমরা অবশ্যই করতে পারবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি।